আমার নাম হচ্ছে মিরাজ হোসেন, আমার পূর্ণ নাম। আর আমাকে সবাই রাজ বলে চিনে। আমাদের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায়। মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে আমি বড় হচ্ছি এবং আমার সব মিলে অনেক বেশি অর্থনৈতিকভাবে সুখী না হলো ব্যক্তিগত জীবনে আমরা কিন্তু ভালোবাসায় ভরপুর একটা ফ্যামিলি। এর মধ্যে 2006 সালে আমি এসএসসি কমপ্লিট করি, 2008-এ ইন্টার কমপ্লিট করি রামগঞ্জ সরকারি কলেজ থেকে। তো এরই মাঝে আমি একদিন আপনার মাইজদি সৌদিয়া হোটেল, তখন ওই হোটেলটা নতুন হয়, সময়টা 2013-র শেষের দিক। আমি মিজান, আমাদের একজন বড় ভাই ছিল রফিক ভাই সহকারে আমরা নাস্তা করতে বসছি। তো নাস্তা করার মাঝপথে কিছুক্ষণ পরে দেখি পাশে কেবিন থেকেই একজন মহিলা আমার ছবি তুলতেছে। তো ছবি তোলার কারণে কিছুক্ষণ পরে আমি ওনাকে বললাম যে আপা, আপনি আমার চিনেন? আপনি ছবি তুলতেছেন আমার? হ্যাঁ, আমি তোমাকে চিনি তো। এই তো সব বলা যাবে না, তুমি বরং এক কাজ করো, এখানে আসো। তো এখানে যাওয়ার পরে উনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি আমাকে চিনেন কিনা। আমি আবারও উনাকে জিজ্ঞাসা করার পরে বললাম, উনি আমাকে বলে হ্যাঁ তোমাকে আমি চিনি, এত কথা বলার তো এখন হোটেলের সময় নেই, তোমার নাম্বারটা আমার কাছে ছিল, এখন এটা হারাই ফেলছি আমি, তুমি তোমার নাম্বারটা, তোমার নাম্বারটা একটু আমাকে দাও। তখন উনার পাশে দুইটা বাচ্চা, তখন উনি আমাকে পরিচয় করাই দিল যে এই বাচ্চাটার নাম নাভিলা, এই বাচ্চাটার নাম নাহিয়ান। তো এই কথা বলার পর আমি ওদেরকে মামা বলে ডাকলাম যে কেমন আছো মামা, ভালো আছে কিনা। আর ওর মাকে আমি আফা বলে ডাকতাম। আমি নাম্বারটা দিলাম, আমার মায়ের নাম্বার ছিল তাও দিলাম। পরবর্তীতে উনি এই বলে ওনার সাথে আমার সাথে হোটেল থেকে বিদায়। আমি আমার বন্ধু দিয়ে নাস্তা করতে চলে গেলাম। রাতের বেলা যখন 8:30 বাজে, এমন মুহূর্তে ওনার নাম্বার থেকে আমার এখানে কল আসে। সকাল তোমার সঙ্গে পরিচয় হলো না, আমি সেই। ও আপা, আপা জি, আসসালামু আলাইকুম। আমাকে তুমি আপা ডাইকো না, আমি তোমার মায়ের বয়সী, তুমি আমাকে আন্টি করে ডাকবা। আর তোমার বয়সে আমার একটা সন্তান আছে, আর সঙ্গে তাদের দেখতে ওরা আমার ছোট ছেলে মেয়ে। ও আচ্ছা আচ্ছা। পরে বলে যে তোমার ছবি তোলা আসলে তুমি আমার পরিচিত কেউ না, তোমার বন্ধুরা যখন তোমার নাম নিয়ে কথা বলছিল তখন ওইখান থেকে আমি তোমার নামটা শুনি, আর আমি তোমাকে সেই নাম ধরে ডাকি। তাছাড়া আমার ছেলে মেয়েরা তোমাকে দেখে খুব পছন্দ করেছে, তাই মা হিসেবে একটা ছবি উঠাইলাম। তুমি আবার রাগ করনি তো? না না, ঠিক আছে। রাতে খাইছো? হ্যাঁ, খাইছি। এতটুকু বলে ওই দিনের জন্য লাইন কাটা। পরবর্তী দিন সকালবেলা উনি 9টা বাজে আমাকে ফোন করলো। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। তুমি নাস্তা করছো? না আন্টি, আমি করি নাই। তুমি নাস্তা না করলে কিন্তু আমি নাস্তা করুম না। শোনো, তুমি নাস্তা কইরা তারপরে আমারে ফোন দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এইভাবে উনি এক সপ্তাহ 15 দিন, 10 দিন কিংবা 15 দিন যাওয়ার পরে উনি আমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমার বাড়ির ঠিকানা একটু আমাকে একটু ভালো করে বলো। আমার বাড়ি আসবেন? আমার বাড়ির অবস্থা তো ভালো না, আর আপনার মতো লোক। আরে না না, আমি তেমন কেউ না, আমি তোমাকে বাড়িতে এমনিতেই যাবো। তো উনি বললো যে না আমি একটু দেখতে যাবো, তবে তুমি তোমার বাবা মাকে বলিও না। আপনি আইবেন, আপনার যে কেমন আপ্যায়ন করুন। আরে আমারে কিছু দিয়ে আপ্যায়ন করতে হবে না। আরে না শোনো, তোমাকে তো আমি নিজের ছেলের মতো করে জানি। ছেলে বাড়িতে মা যাইবো, এটা আপ্যায়ন করার কি আছে? আমি জানো, ঠিক আছে? আর ঠিকানা দাও। ঠিক আছে আন্টি, লেখেন পেলে। ঠিক আছে। এই উনেছে আমি কি করলাম, ওনাকে বাড়ির ঠিকানা দেওয়ার পর আমি আমার আম্মাকে বললাম যে আম্মা বাসায় তো মেহমান আসবে। তা মেহমান আবার কেডা? তাহলে তুমি চিনবা না? চিনি না, জানি না, এমনি মেহমান আউন কি ভালা? না মানে উনি খুব ভালো মানুষ, তাইলে তাপ্পান টাপ্পান করি। তা করুন। আমার মা শুনে একটু নার্ভাস ফিল করলো। উনার হাজবেন্ড সহকারে আমাদের বাড়িতে গেল। সে যে আমাদের উপস্থিত একজন মেহমানকে যতটুকু সম্মান করা দরকার আমার আম্মা সেভাবে সম্মান করলো। আপা, আপনার আমার খুব ভালো লাগছে, আপনার ছেলেটারও আমার খুব ভালো লাগছে। ওরে তো আমি নিজের ছেলের মতো করে দেখি। আসলাম আপনাদের বাড়ি ঘর দেখার জন্য। এই কথা বলে আধা ঘন্টার মতো সময় কাটে, উনি চলে আসলো উনার বাড়িতে। আমাকে রাতের বেলা বললো যে তোমাদের বাড়ি গিয়ে খুব ভালো লাগছে। জি। মধ্যবিত্ত পরিবার আমরা খুব পছন্দ করি, ওই দিক থেকে তোমরা একেবারে পারফেক্ট। এরপর দিন থেকে সকালবেলায় ফোন করে বলবে যে বাবা তুমি নাস্তা না করলে আমি নাস্তা করবো না। দুপুরবেলায় ভাত খেতে যদি আমি না খাই উনি ফোন করে বলবে তুমি খেয়ে আমাকে ফোন দিবে, তারপর আমি খেতে যাবো। বিকালবেলায় জিজ্ঞাসা করবে আমি নাস্তা করছি কিনা, সন্ধ্যায় বলবে যে আমি নাস্তা করছি কিনা, উনি এরপর নাস্তা করবে। রাতের বেলায় ঘুমানোর আগে উনি আমাকে ফোন করবে এবং খাওয়া খাইছি কিনা সেভাবে তদারকি করবে। এখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আন্টি আপনি যে আমাকে ফোন করেন এই সময়, তো আঙ্কেল কোথায় থাকে, উনি কি বিষয়গুলো মাইন্ড করে না? না না, উনি তো বাচ্চাদের নিয়ে শুয়ে আছে,
আর আমিও তোমাকে ছেলের মতোই মনে করি। ছেলের সঙ্গে কথা বললে আবার কি মনে করবে? তো ওনার কথাবার্তা ছিল এমন যে রাতের 11টা থেকে ফোন করতো, 12টা 12:30 1টা পর্যন্ত উনি আমাকে ফোন ছাড়তে চাইতো না। পর্যায়ে আমি বাধ্য হয়ে যে আসলে আমার ডিউটি আছে সকালবেলায়, আমি যেতে হবে, আমার ফোন রাখতে হবে। এই করে ওনার সাথে আমার সাথে ঠিক এইভাবে রিলেশনটা উনি দিনের পর দিন 3 মাস 4 মাস এইভাবে চলতেই থাকলো। এরই মাঝামাঝি এই সময় আসি উনি আমাকে বললো যে তোমার না একটা কথা বলাই হয় না, আমার না একটা মেয়ে আছে, ওর নাম নাফিজা। ও ও আবাসিক মহিলা হোস্টেলে থেকে লেখাপড়া করে। জানো ও না 30 পারা কোরআনে হাফেজ। ভালোই তো, আসলে তো পাওয়াই যায় না 30 পারা কোরআন হাফেজ। জানো আমার মেয়েটা না খুবই পর্দানশীল। হয় উনি ওনার মেয়ের অনেক প্রশংসা আমাকে করে, কিন্তু আমি শুনে থাকি। জানো রাজ, আমার মেয়ের জন্য না বিভিন্ন দেশ থেকে অনেক বড় বড় ভালো ভালো ছেলেরা বিয়ের জন্য প্রস্তাব দেয়। এভাবে আমাকে 1-1.5 মাস আগে ওর সম্বন্ধে ভালো একটা ধারণা দিল। তো উনি আমাকে যেগুলো সবচেয়ে বুঝাইতো, তখন আমি এই বুঝগুলো দেখে মনে হইতো যে উনি এগুলো আমাকে বুঝাচ্ছে যে যেন উনার কি যেন পরিকল্পনা আমাকে নিয়ে। 2013 সন চলে তখন। এই ফোন করে উনি আমাকে বললো এই কথা যে আর শোনো, আমি খুব বিপদে পড়ে তোমারে ফোন দিছি। কেন আপনার কি বিপদ হয়েছে আবার বলেন? আমি তোমার সাথে কথা বলার জন্য বাইরে বের হয়ে আইছি, যাতে কেউ না শুনে। ও আচ্ছা, বলেন। জানো আমার মেয়ের জন্য না আমেরিকা লন্ডন থেকে সিবি আসতেছে। কিন্তু আমার মেয়েকে কোথাও কোনো ছেলেকেই পছন্দ করতে পারতেছি না। তোমার সিবি দেখার পর থেকে তোমার প্রতি দুর্বল হয়ে গেছে, এখন তো তোমারই পছন্দ করে। ও আচ্ছা, আমরা একজন অল্প বয়সী জামাই চাই আমার মেয়ের জন্য। আর এখন তোমার যে অবস্থা, তুমি যে জব করো, এই অবস্থা আমি তোমাকে বিয়ে দিতে পারি, কিন্তু আমি এই বয়সে এই অবস্থা দিব না। এই জন্য যে কারণ আমার সামাজিক মর্যাদা অনুযায়ী আমি চাই যে আমার জামাই একটা অবস্থানশালী হোক। সেই ক্ষেত্রে তোমাকে বিদেশ যেতে হবে। টাকা পয়সা যা লাগে আমি হেল্প করব। বিদেশে গিয়ে টাকা পয়সা ইনকাম করতে হবে না, শুধু আমি যেন বলতে পারি যে আমার মেয়ের জন্য বিদেশে থাকে। টাকা পয়সা যা লাগে আমি হেল্প করব, সব আমি ব্যবস্থা করব, ঠিক আছে? সরি আন্টি, আমি আপনার এই প্রস্তাবে রাজি না। প্রথম কথা হলো যে আপনার মেয়ের তো আমি চিনিও না জানিও না। কোরআনে হাফেজ শুনে আমার ভালো লাগছিল, কিন্তু এই জন্য তো আমি বামনে সাথে আপনার পারি না। আমি আপনার প্রস্তাবে রাজি না। দেখো বাবা, এইটা হলো তোমার জীবনের টার্নিং পয়েন্ট। আমার দুই ছেলে মেয়ে নাবিলা আর নাইয়াম তো বলেই দিছি, এই ভাইয়া ছাড়া আপুকে কারো কাছে দিয়ে দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাইবে দেখি একটু। দেখো বাবা, এইটা আবার তোমার পরিবার সবার কাছে বলতে যাও না, তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো। হ্যাঁ ঠিক আছে, আমি জানাবো আপনাকে। আমি ওনার মেয়েকে পছন্দ হয় বিধে আমি আমার মাকে বললাম যে সেদিন আন্টি আসছিল না, তার একটা মেয়ে আছে, হ্যাঁ, তো এর মেয়ের লাগে আমার বিয়ে দিবার চাই। তা তুই মেয়েটাকে দেখছস? মায়া আমি দেখি নাই, তাই মায়া নাকি 30 পারা কোরআন হাফেজ। আমি তো সেই শুনে দুর্বল হয়ে গেছি। আমার মা বললো যে মেয়ে 30 পারা শুনে আমারও ভালো লাগতেছে, তবে এটা ভালো হবে কিনা জানি না, কিন্তু যাই হোক তোর বোনেরা কিন্তু মেনে নিবে না এই অবস্থায়, কারণ তোর এখনো বিয়ের বয়স হয়নি। এটা আমিও জানি, বিয়ের বয়স হয় না। আপনার কাছে কিনে এটা কোন দেখ কি হয়। এরপরে আমার সাথে ওনার মেয়ের সাথে আমার সাথে দেখার উনি একটা টাইম সেট করলো যে আমার বাসায় আসো, তুমি আমার মেয়ের সাথে দেখা করো, আমার মেয়ে আসবে। সে অনুযায়ী তখন দিনটা ছিল বৃহস্পতিবার। তো এই কথা যে আমি ওনার মেয়ের সাথে দেখা করতে গেলাম। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন আছো? এই তো আছে ভালো। আচ্ছা ঠিক আছে, তোমরা অফিসে কথা বলো, আমি যাই। শোন, তুই তার নাম্বারটা ওকে দিয়ে দে, ঠিক আছে? আমি যাই। হ্যাঁ নাম্বারটা আমি ফোন দিয়ে রেখেছি। আজকে আমি উঠি, হ্যাঁ আন্টিকে বলবেন আর এটা। এবং ওকে প্রথম দেখছি বলে আমাদের গ্রামের রীতিনীতি অনুযায়ী ওকে আমি 5,000 টাকা সম্মান করলাম। ওই পরিচয় হওয়ার পর থেকেই ও আমার নাম্বার নিল, আমি আমার নাম্বার নিলাম। এখন ওর মায়ের সাথে কথা হয়, ওর সাথে SMS এ কথা হয়, কিন্তু কল হয় না। SMS এ এইভাবে 15 দিন কথা বলার পরেই সে আমাকে বললো যে ফোনে কথা বলার জন্য। আমার মনে হইতেছে তোমার এখন ফোন বাদ দিয়ে পড়াশোনা করার দরকার। না না, কোনো সমস্যা নাই। সে অনুযায়ী আমি কথা বলতে চাইনি। আমি বললাম যে তুমি সামনে পরীক্ষা, তো সেক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতি নাও, আমার সাথে কথা বললে পরীক্ষার মাইন্ড নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ও বলে যে কিচ্ছু হবে না, তুমি আমার সাথে কথা বলো। কথা বলার জন্য এরপর আমরা কথাবার্তা শুরু করলাম, রিলেশনটাও ভালো হয়ে গেল। আপনি থেকে তুমি বলাটার জন্য আমার 2 মাস প্রায় সময় লাগছে।
দিয়ে শুভেচ্ছা জানায়। আমি কি করলাম, তাকে ফুল দিয়ে দিব না, কারণ আমি চিন্তা করলাম সবাই তো ফুল দিয়ে দেয়। ফুল বাগানের সাথে কন্ট্যাক্ট করেছে, টোটাল 22টা ফুলের টব তার বাড়িতে যে তাকে দিয়ে আসছে পরীক্ষার আগে, এবং তার জন্য পরীক্ষার সময় তার পরীক্ষা দিবে, তার যেন মন যেন ভালো থাকে, এই জন্য তাকে বিভিন্ন ধরনের গিফট করলাম। এর কয়েকদিন পরে তার বাবার আবার ম্যারেজ ডে। তার বাবার ম্যারেজ ডেতে ওর মা আমাকে বললো যে তুমি তো তোমার লাভারকে কত কিছু গিফট করলে, আমাকে কিছু গিফট করবে না? আপনাকে যে কি গিফট করবো এটাই তো বুঝতে পারতাছি না। তোমার আঙ্কেল তো কখনোই তোমার পক্ষে মত দেয় না, কখন না আবার বিপক্ষে চলে যায়। এখন তোমার আঙ্কেলকে গিফট দিবা। তো কি গিফট করা লাগবে আন্টি? তুমি তোমার আঙ্কেলকে পাঞ্জাবি পায়জামা গিফট করবা। লজ্জায় আমি বলছি আচ্ছা ঠিক আছে গিফট দিব। আমি কি করলাম, মিথ্যে কথা বলে মার কাছ থেকে 5,000 টাকা ধার নিয়ে ওনাকে গিফট করলাম। এরপরে উনার আসছে ছোট মেয়ের জন্মদিন, সেখানেও আমার বড়সড় একটা গিফট। এরপরে উনার ছেলের জন্মদিন, এখানেও আমার আরেকটা গিফট। এইভাবে কি একের পর এক গিফটের ফল আমার আসতেছে, উনার যেভাবে চাচ্ছে আমি এভাবে দিচ্ছি। এই করে এর মধ্যে আমার যে নাফিসার আম্মু, উনি এতদিন পরে আমি ঢাকা আসলাম, আমার ভিসার কাগজপত্র আসছে, আমি মেডিকেল করতে ঢাকা আসবো। উনি আমাকে ফোন করে বললো যে তুমি ঢাকা যাবে, নাফিসার চোখের মধ্যে কসমেটিক লাগবে, ওর চোখে নিচে কালো দাগ পড়ছে, এমন কসমেটিক। এই বললে উনি আমাকে বিভিন্ন কসমেটিক একটা লিস্ট ধরা দিলে ফোন করে। আইলাইনার, আইশ্যাডো, আইনো, কাজল, তারপর চোখের পাপড়ি, এই বিভিন্ন কালারের শেড। আমি কিন্তু ভিতরে ভিতরে এত কষ্ট পাচ্ছি, মাঝে মাঝে আমার পকেট খরচ দূরের কথা, যে আমার চা খাওয়ার টাকাটা আমার পকেটে থাকে না। আমি দাঁড় করতে লাগলাম, ধাওলাত করতে লাগলাম, এইভাবে আমি অনেক দেনা হয়ে গেছি। কারণ এমনও হয়েছে যে আমি মাঝে মধ্যে ওদের বাড়িতে আসতাম, যাওয়ার সময় হেঁটে যাইতে হইতো। ফ্লাইট মানে দূরত্ব এত ছিল 20 কিলোমিটার দূরে, আমার পকেটে ভাড়াও থাকতো না। কিন্তু আমি ওদেরকে কখনো মানে ভালোবাসা মানুষগুলো কখনো অভাবটা বুঝতে দিতাম না। কিন্তু ওনারা ওইভাবেই আমার কাছে বারবার চেয়ে নিত। আমার ভিসা চলে আসছে, নাফিসার ওর পরীক্ষার রেজাল্ট দিল, সে আপনার ভালো একটা রেজাল্ট করলো এসএসসিতে। হ্যাঁ আম্মু, হ্যাঁ আমার তো ভিসা হয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্টও চলে আসছে, যে কোনো সময় টিকিট কেটে চলে যেতে পারবো। আর এদিকে নাফিসারও তো রেজাল্ট পেয়ে গেছে, চাইছিলাম যে যাওয়ার আগে বিয়েটা করে যেতে। তুমি আগে বিদেশ থেকে ঘুরে আসো, তারপর নাফের সঙ্গে তোমার বিয়ে হবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বিদেশ ঘুরে আসি, তারপরে বিয়ে করা হবে। এই কথা বলতে আমি মনে মনে খুশি, কারণ আমি তখন অর্থনৈতিকভাবে একটু হিমশিম যাচ্ছে আমার সময়টা। যে আমি নাফিসাকে বললাম যে নাফিসা, শোনো, তোমার আম্মুর লাগে আমার কথা হয়েছে, সে বলছে বিদেশ থেকে ফিরে আসার পরে তোমার লাগে আমার বিয়ে দিব। ও মা, তাহলে তো তুমি খুশি হয়ে গেছো। হ্যাঁ খুশি তো হবই, এর মধ্যে বিদেশ থেকে একটু টাকা পয়সা ইনকাম করে লই এমন। তুমি আমার আম্মুর কথা বিশ্বাস করো না, তুমি তার বিয়ের জন্য প্রেশার দাও। সে তো বলছেই বিদেশ থেকে আসার পরে তোমার লাগে আমার বিয়ে দিব। তাছাড়া তোমার আম্মু হসপিটালে আসছে, তাকেও তো অবিশ্বাস করা যায় না। রাজ, তুমি আমার কথা একটু বোঝো। তোমার মতো আরেকটা ছেলের সাথে আমার মার পরিচয় হয়েছে, সেই ছেলে বিদেশ থাকে, সেই ছেলে এস্টাবলিশ। ছেলেটা নাকি আমেরিকাতে থাকে, ছেলের ছবি আমাকে দেখাইছে যে তাকে আমার সাথে বিয়ে দিবে, মূলত তুমি বিদেশ চলে গেলেই ওর কাছে আমাকে বিয়ে দিবে। তার মানে কি, আমি বুঝলাম যে এতদিন আমার সাথে যা করছে, উনি আমার সাথে একটা ভালো লেভেলের ছেলে পাওয়ার পর আমার তো একজন কি প্রতারণার চিন্তা ভাবনা হচ্ছে। কিন্তু তারপর আমি বললাম যে তোমার আম্মু তো আল্লাহ আনালো, সেই কাজ করতে পারে না, আর তার তো আমি বিশ্বাস করি। তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো রাজ, আমি তোমার ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। পরের দিন আমাদের বিয়ে 31শে অক্টোবর 2013 সাল। ওই দিন তার সাথে আমার সাথে বিয়ে আপনার একটা কাজী অফিসে গিয়ে বিয়ে হয়। পরে আমরা কোর্ট নোটারি করি। বিয়ের পরে 10 দিন পরে আমরা ফ্যামিলিগতভাবে এটা মেনে নেওয়া হলো। বললো যে 3 দিনে তোমরা চলে আসো, 3 দিন পরে আমরা ফ্যামিলিগতভাবে ডিসিশন নিয়ে এটা অনুষ্ঠানের ব্যবস্থা করব। সুন্দরভাবে তোমরা একসাথে বাসায় থাকবে, বাইরে থাকবে কেন, হোটেল থাকার দরকার নাই, তোমরা বাসায় থাকো, এরপরে তুমি বিদেশ দিয়ে চলে যাও। এই কথা হলো যে আমি কি করলাম, 10 দিন পরে আমার ওয়াইফকে তাদের বাড়িতে দিয়ে গেলাম, আমি চলে গেলাম আমার বাড়িতে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা 3 দিন পরে নাফিসাদের বাড়ি যাব, যে সব কিছু আমরা ফাইনাল করে আসবো, তুমি কোনো টেনশন করো না। 3 দিন পর আমি আমার বাবা মাকে পাঠাইলাম ওদের বাড়িতে।
জন্য আইছে? আমরা আমাকে পোলার বউ নিতে আইছি। কার ছেলের বউ? কেন? রাজের বউ নাফিজার কথা কইতেছি? নাফিজা রাজের বউ হইতে যাইব কেন? এসব আপনি কি কইতেছেন? ওরা দুইজনের সম্পর্ক করে বিয়ে করছে। দেখেন এইসব বিয়ে টিয়ে কিছুই না, এনজয় করছে। এই আর আপনারা এসব ভুলে যান। আপনি নিজের মেয়ের সম্পর্কে এসব কি করতেছেন? আমার মেয়ে আবার কি? দেখেন আমার মেয়ের খবর আমার থেকে ভালো কেউ জানে না, আর আপনাদের কাছ থেকে আমি সব শুনতেও আসবো না। আপনারা যান। তখন আমার বাবা মা কিন্তু মেয়েটাকে জিজ্ঞাসা করে, মেয়ের কোনো বক্তব্য ছিল না, ও কোনো কথাই বলে না। ইয়েস আর নো দুইটার একটাও নাই তার মধ্যে। সে আমাকে চায় কি জানে সেটাও বলে না, বরঞ্চ তার বাবা মা আমার বাবা মাকে যথেষ্ট পরিমাণ অপমান করছে। আপনারা এখান থেকে যাবেন, তা না হলে আপনাদেরকে বের করতে আমি বাধ্য হবো। যান। আমার বাবা মাকে অপমান করার পরে আমি তো আর কোনো বক্তব্য নেই আমার। 5 দিন পরে মেয়েটা আবার কি করলো, আমার কাছে চলে আসলো। তুমি হ্যাঁ, আমার বাড়ি ছেড়ে চলে আসছি। ওই বাড়িতে আমি আর থাকবো না। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। বলো কি? আইসে যখন পয়সা থাক, পরে যা হইব দেখা যাবে। তুমি আমার লগে আম্মা। মা, আসার পরে আমরা একসাথে 25 দিন একসাথে ছিলাম। এর মাঝে আপনার অনেক মামলা হামলা অনেক কিছুই গেল, ওরা করলো, কিন্তু মেয়েটা আমার পক্ষে কথা বলার কারণে কি আমি সব দিক থেকে মুক্তি হয়ে গেলাম। এর মাঝে সে আপনার কনসেপ্ট হয়ে যায়। কনসেপ্ট হওয়ার পরে তাকে আমি দিয়ে আসি তাদের বাড়িতে। আর তখন 2013 সালের ডিসেম্বর 15 তারিখ আমি চলে যাই বিদেশ। বিদেশ যাওয়ার পরে তার সাথে আমার সাথে কথা হয় দীর্ঘ 1 মাসের মতো। তখন সে কনসেপ্ট অবস্থায় হঠাৎ একদিন সে আমাকে বলে, অনেক বড় একটা বিপদ হয়ে গেছে রাজ। বিপদ হয়েছে? কি হয়েছে? আরে বলো কি হয়েছে? কান্নাকাটি করতেছো কি লেগা? রাজ বাচ্চাটা নষ্ট হয়ে গেছে রাজ। কি বলতেছো তুমি এগুলা? নাফিসা এই কথাটা জানে আমাকে জানুয়ারির 8 তারিখ রাতের 3টা বাজে। আমি এই কথাটা আমার মা বাবাকে জানানোর পরে মা বাবা বললো যে এই সময় মেয়েদের বাচ্চা নষ্ট হইতেই পারে, এটা স্বাভাবিক। এই কথা বলে আমি বিশ্বাস করছি, আমি মেনে নিচ্ছি, কিছু করার নেই। আর এর মাঝে স্ত্রী বেঁচে আছে, সেটাই বড় কথা। আমি বিদেশে অনেক কান্নাকাটি করে কিছু করার ছিল না আমার। জানুয়ারি 15 তারিখের পর থেকে হঠাৎ করে আমার স্ত্রীর নাম্বার বন্ধ, নাম্বার অফ। আমি কোনো খোঁজ পাচ্ছি না। তার কয়েকটা বান্ধবীর নাম্বার আমার কাছে ছিল, যখন সে আমারও ছিল, সেই অনুযায়ী আমি তার বান্ধবীর কাছ থেকে খোঁজ খবর নিই। আচ্ছা তুমি কোনো নাফিসের ফোন জানো নাকি? ওরা তো ফোন দিতেছে অনেকবার, পাইতেছি না। কই না তো, আমি তো কোনো খবর জানি না। ওর তো বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, শুনছো তুমি? না তো, আমি তো জানি যে ওর আম্মা ওর অ্যাবর্শন করাইছে। কই না তো, আমি তো জানি বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। এবং আরও একটা সত্য জানতে পারলাম যে তাকে যে আমি দীর্ঘদিন যাবত জানতাম যে সে কুমিল্লায় পড়ালেখা করে, মূলত সে কখনো কুমিল্লায় পড়ালেখা করে নাই, সে লক্ষ্মীপুরে একটা মাঝে পড়ালেখা করতে। অথচ তার সাথে আমার সাথে এত রিলেশন, স্বামীর সম্পর্ক, সে আমার কাছে মিথ্যা কথা দীর্ঘদিন যাবত বলে আসছে। আমার মা কী করলো, বউ উদ্ধারের জন্য অনেক তার এলাকার গণ্যমান্য মানুষকে ধরলো, কিন্তু কোনো ফকারি কোনো উপায় না পেয়ে তার মা এক পর্যায়ে প্রচার করলো সেই মেয়ে অবিবাহিত, তার কোনো বিয়ে হয়েছে সেটাই তারা স্বীকার করতেছে না। শুনেন, আপনারা যদি নাফিজার বিষয়ে বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের সব বাইক আমি জানে মেরে ফেলব। কি করতেছেন আপনি এসব? আমি কি তা এখনো দেখেন নাই? দেখবেন। আমি আপনাদের সাবধান করে দিতেছি, যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু খবর আছে। এমনকি আমার ফ্যামিলিকে বলছে যদি আপনারা যদি ওর বিয়ে হয়েছে কোথাও বলেন, আপনাদেরকে অ্যাকশন নেওয়া হবে ভালোভাবে। তারপরে উনি কী করলো, আমার বাড়িতে বিভিন্ন ধরনের সন্ত্রাসী হুমকি এবং আমার বাপ মাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়ে দীর্ঘ 6 মাস 8 মাস যাওয়ার পরে সে কী করলো, বিদেশে আমাকে আমার ফেসবুকে মেসেজ দিল যে আমি নাফিসা, এই ব্যাপার আমি বাধ্য ছিলাম, আমি বিপদে ছিলাম, এই কারণে আমি আমার তোমার সাথে যোগাযোগ করতে পারি না। আসলে সব অপরাধ আমার মা বাবার, ওরা আমাকে বাধ্য করছে, আমি তোমাকে ফিরে পেতে চাই। রাজ, তুমি কি আমারে ভালোবাসো? হ্যাঁ বাসি তো। যদি ভালোবাসাই থাকো, আজকের মধ্যেই বাংলাদেশে চলে আসবে। আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি মনে মনে ভাবলাম যে যাকে আমি এত বেশি ভালোবাসি, আমার বিজনেস জীবন আমি অনেক করতে পারবো, টাকা অনেক কামাইতে পারবো, হয়তো আজকে না গেলে হয়তো তাকে আমি হারাতে হবে। সো আমার ভবিষ্যৎ কী হবে সেটা আমি জানি না, তবে আজকে আমি তার জন্য চলে যাবো। আমি কাউকে কিছু না বলে পাসপোর্টটা হাতে নিয়ে চলে আসি বাংলাদেশে।
সকালবেলায় ভোর তাকে নিয়ে চলে যাই সিলেট মাজারে। সে মাজার ধরে ওয়াদা করে জীবনে কখনো সে আমাকে ছেড়ে আর যাবে না, কখনো প্রতারণা করবে না। এই কথা বলে তার সাথে আমি বললাম যে আচ্ছা তোমার মা বাবা যে এগুলো করলো, তোমাদের সন্তান নষ্ট হলো, তখন সে স্বীকার করে যে হ্যাঁ আমার সন্তান কি মেরে ফেলা হয়েছে। এখান থেকে আমরা আবদুল্লাহপুরে আমরা একটা বাসা ভাড়া নিই, ওই বাসাতেই আমরা সুন্দরভাবে বসবাস করি। পরে আমরা যে সময়টা ছিল আর কি খুব ভালোভাবে ঢাকাতে অনেক বেশি ঘুরাফেরা, অনেক বেশি হাসি খুশি, অনেক ভালোভাবে সময়টা কাটে। ফেব্রুয়ারির 1 তারিখ 2015 সাল, সময় বিকাল 5টা। কই তুমি? আমি তো একটু বাইরে, ও তোমার আসতে কতক্ষণ লাগবে? ঘন্টাখানেক সময় লাগবে। ও আচ্ছা, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আসতেছি। এই কথা বলার পরে ওর সাথে আমার সাথে এটাই তার সাথে শেষ কথা। বাসায় গিয়ে দেখি আমার বাসায় তালা মারা। যখন তালা ভেঙে বাসায় ঢুকি তখন দেখি বাসায় কিছুই নেই, শুধু আমার 2-3টা শার্ট প্যান্ট আর সব কিছু নিয়েছে চলে গেছে। কেন সে চলে গেছে, কি জন্য চলে গেছে, আজও সে আনসার আমি পাই নাই। পরবর্তীতে আমি তার নিখোঁজ হওয়ার পর আমি ফেব্রুয়ারির 2 তারিখে তুরাগ থানায় একটা তার জন্য সাধারণ জিডি করি, সে নিখোঁজ জিডি, এবং তার মার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তারা আমার সাথে যোগাযোগ করে নাই। অনেক জায়গায় আমি খোঁজাখুঁজি করে ঢাকাতে পোস্ট অফিস করে, কিন্তু তাও তার কোনো খোঁজ খবর পাই নাই। তার বাড়িতে আমি যাই তার খোঁজ নেওয়ার জন্য, গিয়ে দেখি তারা যে বাসায় থাকতো ওই বাসাটা এখন আর তারা থাকে না। এখন তার জন্য আমি আমার ওয়াইফকে উদ্ধারের জন্য ঢাকা সিএমএম কোর্টে একটা মামলা করি, সিএম আদালতে সার্চ ওয়ারেন্ট করার পরেও তাদেরকে এখন আমি খুঁজে পাই নাই, এবং তাদেরকে আমি খোঁজ পাচ্ছিও না। তাদের স্থানীয় প্রতিনিধির কাছে গেছি, কোথাও তাদের কোনো সুরাহ পাচ্ছি না। এইভাবে আমাকে প্রতারণার দরকারটা ছিল কি, আমাকে বিদেশ থেকে কেনই বা আনলো, কেনই বা সে আমাকে এত বড় প্রতারণা করলো, কেনই বা আমাকে ধোঁকা দিল, কেনই বা সে আমার বিশ্বাসের ঘরে সে চুরি করলো। এবং এটাও বুঝতে পারছি যে আসলে সে যে হাফেজ ছিল, সে মূলত কখনোই হাফেজ ছিল না। সে ইসলামের সাথে প্রতারণা করছে, আল্লাহর কোরআন নিয়েও প্রতারণা করছে, এবং আমার ভালোবাসা নিয়েও প্রতারণা করছে।